হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আম, আমরা তাহলে আমাদের আজকের যে সেশনটা এটা শুরু করি। আজকের ক্লাসটা একটু ছোট হবে কারণ টপিক কম্পারেটিভলি কম। আমি আজকে ডিসকাশন করব হচ্ছে like, আমরা AR1 মডেলের বেশ কিছু ফিচার বের করছি, তাই না স্যার? সো আমরা AR1 মডেল নিয়ে কিছু let's say ফার্দার ডিসকাশন অন AR1 মডেল, এটা আমাদের প্রথম ডিসকাশন। আর 2 নম্বর হচ্ছে আমরা শুরু করব আজকে হচ্ছে AR2 মডেল। সো এভাবে যদি আমরা বিভিন্ন টাইম সিরিজের মডেলগুলো দেখতে থাকি, আমাদের এক ধরনের দেখতে দেখতে তো অনেক সময় ফ্যামিলিটি চলে আসে। সো আই বিলিভ দ্যাট ওভার টাইমে আপনারা এগুলোর সাথে আরো ফ্যামিলিয়ার হয়ে যাবেন। এনিওয়েজ, আমরা আমাদের ফার্স্ট যে ডিসকাশনটা, যে AR1 মডেলের আমরা বাই দিস টাইম বেশ কিছু প্রপার্টি জানতে পারছি। কি কি প্রপার্টি জানতে পারছি? আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করা শিখছি উইথ রেসপেক্ট টু দা কন্ডিশনাল অপারেটর। আনকন্ডিশনাল অপারেটর দিয়েও মানে মানে আমরা এক্সপেক্টেড ভ্যালু কন্ডিশনালটা বের করা শিখছি, আনকন্ডিশনালটা বের করা শিখছি। আমরা ভেরিয়েন্সটাও কন্ডিশনাল আনকন্ডিশনাল দুটাতেই বের করা শিখছি। লাস্ট ক্লাসে আমরা এসিএফ নিয়েও কথা বলছি AR1 মডেলের। তো এটার আলোকে আমাদের কিছু হালকা পাতলা ডিসকাশন আছে। দেন আমরা AR2 যে মডেলটা, সেটা নিয়েও আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো লেটস স্টার্ট, শুরু করি আমরা। সো AR1 মডেল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। লেটস সাপোজ ফলোইং স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফার্স্ট ক্লাসের একদম লাস্ট লাইনটা যেটা, মানে এটা কি লেগ ওয়ান এর জায়গায় কি এন হবে স্যার, বাই এনি চান্স? একদম লাস্ট লাইনটা। লেগ ওয়ান লিখি নেই, আমি এটা এল লিখছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এটাকে আমি এন বলি তাহলে আমার এখানেও এন বলতে হবে। ঠিক আছে, যেটা হয়েছে যে ওয়ান এবং এল দুইটা দেখতে একই রকম হয়ে গেছে, তো এই জন্য মনে হয় আপনি একটু কনফিউজ হয়ে গেছেন। ইয়েস আমি স্যার। চাইলে এটাকে কে দিয়েও লিখতে পারতাম, মানে যেটা দিয়ে আমি লিখি না কেন, কোন কোন বইতে কে দিয়েও লেখছে। তো কে লিখলে এখানেও টু দি পাওয়ার কে হবে আর কি, ইমপ্লিকেশন হচ্ছে এটা। ঠিক আছে, সো let us suppose that the following time series variable RT can be denoted by the function. RT কে আমরা নিচের ফাংশন দ্বারা প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, আচ্ছা সমস্যা নাই, ছোট হাতের বড় হাতের ডাজন্ট ম্যাটার। পয়েন্ট, ফর এক্সাম্পল ইজ 0.3। আমি জাস্ট হাইপোথেটিক্যালি বসাচ্ছি। আহ লাইক পয়েন্ট টি স্যার মাইনাস, কাইন্ডলি আপনার পেজটা একটু জুম করা যাবে? I guess now is more. হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ইটস ওকে। No problem. ধরেন এইটা হচ্ছে আমাদের একটা টাইম সিরিজ প্রসেস, এখানে আমরা মানগুলা পর্যন্ত দিয়ে দিছি, তাই না? তাহলে এখান থেকে তো খুব অবভিয়াস, তাই না, যে আমাদের থেটা জিরো কত এবং অন্যান্য গুলা কত। এখান থেকে ইটস কোয়াইট অবভিয়াস যে আমাদের আমাদের ফাই হচ্ছে, ফাই জিরো হচ্ছে এখানে আমাদের ফাই জিরো, that is equal to 0.3, and see phi 1
phi1 that is equal to 0.5. এখানে আমাদের phi0 হচ্ছে 0.3 এবং phi1 হচ্ছে 0.5। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রসেসটা। সো আমরা আহ, আগে তো আমরা পড়ছিলাম হচ্ছে থিওরিটিক্যালি, এখন আমরা এই গিভেন যেখানে মান টান দেওয়া আছে, এই গিভেন ডেটার ক্ষেত্রে আমরা এখন কন্ডিশনাল মিন ভেরিয়েন্স, আনকন্ডিশনাল মিন ভেরিয়েন্স এগুলা বাইর করা শিখি। ঠিক আছে, শেখার কিছু নাই, বেসিক্যালি ফর্মুলা বসায় দেওয়া। স্টিল পরীক্ষায় হয়তো বা আমরা এই টাইপের কোশ্চেনও করতে পারি, সো ওটার জন্য প্রিপেয়ার্ড থাকা। ওকে, সো আপনারা আমাকে বললেন যখন আমি ডেটাগুলো বসাবো, এক্সপেক্টেড ভ্যালু এদিকে হচ্ছে ধরেন ভেরিয়েন্স, এদিকে ধরেন হচ্ছে আনকন্ডিশনাল, এদিকে ধরেন হচ্ছে স্যার কন্ডিশনাল, আনকন্ডিশনাল কন্ডিশনাল। তো এখানে আমরা ডাইমেনশন শব্দটা লিখতে পারি। এনিওয়েজ, আচ্ছা, আমাকে একটু বলেন তো একটা AR1 প্রসেসের এক্সপেক্টেড ভ্যালু কত? আমরা তো প্রমাণ করে দেখাইছি, সেটা কত? AR1 প্রসেসের এক্সপেক্টেড ভ্যালু কত হয় স্যার আনকন্ডিশনাল যখন আমরা ইউজ করি? কারো মনে আছে? Sir, is it phi 1? Phi naught by 1 by phi 1. হুম, দাঁড়ান দেখি Phi ফাইটা naught by 1 minus phi 1. একটু ওয়েট করেন, আমি এখানে ফাই সাইনটা হ্যাঁ পেয়ে গেছি, আমি লাকি। সো ফর্মুলা হচ্ছে ফাই নট, ইয়েস, এত নট লেখার সুযোগ নাই, মানে 0, ফাই নট ডিভাইডেড বাই 1 মাইনাস ফাই নট ডিভাইডেড বাই 1 মাইনাস পাই 1, দ্যাটস দ্য ফর্মুলা। ঠিক আছে, আনকন্ডিশনালের ভেরিয়েন্স এর ফর্মুলা হচ্ছে unconditional variance এর ফর্মুলা লেখা would be a pretty tough job. Let's see. এটা হচ্ছে সিগমা, সিগমা পাবো কোথায়? Sigma পিছে পড়ে গেছে। নিচে পড়ে গেছে। ওই যে স্যার একদম টপ রাইটের দিকে আছে। থ্যাংক ইউ। সিগমা স্কোয়ারে আর নিচে হচ্ছে হলো 1 মাইনাস 1 মাইনাস, তো ঠিক আছে, এইটা একটু চেঞ্জ হবে। ফাই 1 স্কোয়ার, সো ফাই হচ্ছে ফাইও মনে হয় পিছে পড়ে গেছে। কি ফাই 1 স্কোয়ার, দ্যাটস দ্য ফর্মুলা। সো আমি এখানে মান বসাইলে পায়া যাব, এখানে মান বসাইলে পায়া যাবো আশা করা যায়। আচ্ছা, কন্ডিশনাল
অপারেটর ইউজ করে আমি যখন এক্সপেক্টেড ভ্যালু বের করি, ফর্মুলাটা হচ্ছে phi 0 phi 1 লেখা খুবই দুরূহ একটা ব্যাপার। phi 1 আর ছোট হাতের আর এভাবে আসলে তো সমস্যা। আর t minus 1 আর এটা হচ্ছে ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। সো স্যার আমরা অলরেডি এগুলা জানি, ঠিক আছে, আমাদের নোন ইউনিভার্সের মধ্যে এগুলো আমরা জানি। এখন কথা হচ্ছে যে এই পার্টিকুলার ফাংশনটা আমাদের কাজ হবে এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে, আমি এটা একটু বল করি, এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে মানগুলা বের করা। তার মানে পরীক্ষাতে আপনাকে এরকম দিতে পারি আমরা যে আপনাকে আমি একটা AR1 বা AR2 মডেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে এই মডেলের এক্সপেক্টেড ভ্যালু ভেরিয়েন্স আগে ডিরাইভ করো ফর্মুলাতে, দেন মান বসায়া বের করো। বুঝতে পারলাম? মানে একটা জেনারেলাইজ AR1 বা AR2 এর ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু ভেরিয়েন্স বের করো, কন্ডিশনাল বা আনকন্ডিশনাল। দেন আমি এরকম একটা বলে দিব যে লেটস সাপোজ তুমি যে AR1 নিয়ে কাজ করতেছো, এটার এই দুইটা মান হচ্ছে এই দুইটা, তাহলে এই মডেলের ক্ষেত্রে, স্পেসিফিক এই মডেলের ক্ষেত্রে মানগুলা কত আসবে, দেন এখান থেকে বের করে নিতে হবে, তাই না? সো ফর এক্সাম্পল আমরা যদি এখানে অঙ্কটা করি, ইটস গোয়িং টু বি ভেরি সিম্পল, তাই না? এটা খুবই সিম্পল হবে। কিরকম? আমাদের ফাই 1 কত, সরি ফাই 0 কত আমার এই অঙ্কের ক্ষেত্রে? 0.3। আর 1 মাইনাস আমি যখন করব ফাই 1, সেটা হবে 0.5। কেউ যদি আমাকে বলবেন এটা সলিউশন করলে কত আসে, এই পার্টিকুলারটা করলে কত আসে? 0.6 এটা করলে কি 0.6 আসে? ওকে ফাইন। তার মানে আহ, এই পার্টিকুলার AR1 প্রসেসের ক্ষেত্রে আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে, এক্সপেক্টেড ভ্যালু আসতেছে হচ্ছে 0.6। ভালো কথা। যদি কন্ডিশনালে যাই, কন্ডিশনালে তো ভাগটা করার কিছু নাই, জাস্ট মানগুলো বসাই দিলে হবে। শুধুমাত্র এখানে যে হোয়াইট নয়েজটা সেটা থাকবে না, শুধুমাত্র এখানে হোয়াইট নয়েজটা এটা থাকবে না। সো আমি মান যদি বসায় দিই, এরকম এরকম কিছু একটা আসবে। আচ্ছা, এবার আসেন এইখানে, এটা আমাদের হোয়াইট নয়েজের কোনো মান নাই ভেরিয়েন্সের, ইটস বেসিক্যালি এ কনস্ট্যান্ট সিগমা স্কোয়ারে, বাট এটার তো একটা মান আছে, তাই না? এটার মান কত? এটার মান হচ্ছে 0.5। একটু দাঁড়ান, এটার মান হচ্ছে 0.5। ভেঙে নিয়ে গেছে নাকি এবার? দাঁড়ান। 0.5 স্কোয়ার। আপনি আমাকে বলবেন এটা বসাইলে কত আসে, এটা ইভেনচুয়ালি কত আসে? হ্যালো? সো এটা আসছে 4/3 ফাই 4/3 না বল, আপনি আমাকে ফ্র্যাকশনে বলেন কত আসে। 0.5 এর স্কোয়ার করলে আই বিলিভ 0.25 আসে, তাই না স্যার? 1 থেকে বাদ দিলে আসে 0.75, এই তো? জি জি হ্যাঁ, আপনি চাইলে এটাকে 3 দিয়েও বলতে পারেন, 3/4 এটাতে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে এখানে আমরা কি শিখলাম? ইটস ভেরি সিম্পল। বাট সিম্পল হলো এগুলা পরীক্ষাতে নাম্বার দিবে আপনাকে, যে একটা গিভেন ফাংশনে দেওয়া থাকলে AR1 যেটা,
ওর আমরা এই মানগুলা বের করতে পারতেছি। ফাইন। আচ্ছা, এখন আসেন আরো দুইটা ইস্যু আছে, ইন্টারেস্টিং ইস্যু, সেগুলো নিয়ে আমি একটু হালকা কথাবার্তা বলতে চাই। ধরেন আমাদের এসিএফটা কেমন হয়, পজিটিভ ভ্যালুতে এসিএফ কেমন হয় এবং নেগেটিভ ভ্যালুতে এসিএফ কেমন হয়। ঠিক আছে, AR1 এর ক্ষেত্রে সবগুলো এখানে যা যা আলোচনা হচ্ছে সবগুলো AR1 এর ক্ষেত্রে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার কন্ডিশনালে আরটা ছোট হাতের দেওয়ার কি কোনো রিজন আছে নাকি যে কোনো একটা দিলেই চলবে? কোনো রিজন নাই, এটা ইট ক্যান বি এক্স, মানে ইট ক্যান বি এনিথিং, নো প্রবলেম, এটা কোনো কিছু সিগনিফাই বা সিম্বলাইজ করতেছে না। ঠিক আছে, ওকে। এখন আমরা আলোচনা করতেছি এসিএফ, মানে ফাংশনটা আমরা ড্র করব ফর AR1, ACF for AR1 when, যখন আমাদের এই পার্টিকুলার প্যারামিটারটা যেটা হচ্ছে ডিনোট করে যে অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট কত, when it is positive। ঠিক আছে, when phi1 is positive, ফর এক্সাম্পল আমাদের এই অঙ্কের যেটা দেওয়া ছিল পজিটিভ ছিল, তাই না, 0.5। আচ্ছা, এখন লাইক 0.5, ওকে। আচ্ছা, আমরা সবাই কি জানি স্যার এসিএফ এর ক্ষেত্রে কিভাবে কাজটা করে, মনে আছে? একটু আগে বলতেছিলেন একজন, এসিএফ এর ক্ষেত্রে কি হয়, ক্যান ইউ রিমেম্বার? ফাংশনটা কি স্যার? যে ল্যাগের জন্য করব ওইটার জন্য কি করতে হবে, ওইটাকে জাস্ট ইয়া করে দিতে হবে, তাই না স্যার? ফর এনি ল্যাগ এন, ফর্মুলাটা কি, phi1 তাই তো? এখান থেকে তাহলে কি শিক্ষণীয়, ল্যাগ 1 এর জন্য মানটা কত আসবে, 0.5 টু দি পাওয়ার কত আসবে, 1 0.5 টু দি পাওয়ার, একটু দাঁড়ান লেখা যাচ্ছে না, 0.5 স্যার এই পুরো জিনিসটা লাইক বটম সাবস্ক্রিপ্ট হয়ে গেছে বা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। রাইট, ওকে। 1 যদি বসাই তাহলে এটার মান কত আসে, 0.5 আসে। ল্যাগ 2 তে যদি আমার আর করা লাগবে না, ল্যাগ 2 তে হচ্ছে যেহেতু একটা ফাংশন, ল্যাগ 2 তে কত আসবে, এটা 0.25 0.25। ল্যাগ 3 তে কত আসবে, দেখেন তো কত আসে, 0.125. 0.125. 0.125। ল্যাগ 4 এ কত আসবে, 0.0625 0.0625। এটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে না? এখানে জি আসলে প্যাটার্নটা কি রকম, মানে এটার যে যদি পজিটিভ হয় তাহলে আসলে প্যাটার্নটা কি রকম, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং? ডিক্রিজিং উড সে ডিক্রিজিং স্টেডিলি, তাই না? এটা রেগুলার ভিত্তিতে ডিক্রিজ করতেছে, কখন, যখন এটা হচ্ছে পজিটিভ। ওকে, আমরা সবাই জানি অটো কোরিলেশন ফাংশন বা অটো কোরিলেশন যে মানটা, মাচ লাইক কোরিলেশন, এটা কত থেকে কতর মধ্যে মুভ করতে পারে? -1 থেকে 1 জি, এটা অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট +1 থেকে, অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট +1 থেকে -1 এর মধ্যে মুভ করতে পারে। ধরেন এটা -5 বসাইলাম আমি, এটা 0.5 থাকবে, এটার আগে কি থাকবে, একটা মাইনাস, তাই না? তাহলে মাইনাস থাকলে কি হচ্ছে স্যার, প্রথম মানটা কি থাকতেছে, মাইনাস থেকে যাচ্ছে না স্যার? বাট কোনো কিছুর মাইনাসের স্কোয়ার করলে কি হয়, প্লাস। পজিটিভ আমি কি আপনাকে বুঝতে পারতেছি? জি দেখেন, মাইনাসের যখন আমরা স্কোয়ার করি বা টু দি পাওয়ার 4 করি, মানে জোড় সংখ্যার জন্য ওটা প্লাস হয়, আর বেজোড় সংখ্যার জন্য যখন আমরা এটাকে এক্সপোনেনশিয়ালি চিন্তা করি এটা কি হয় স্যার,
মাইনাস থাকে। এম আই মেকিং সেন্স ইয়ার? তার মানে এই যে প্যাটার্নটা আপনি খেয়াল করেন, লেভেল ওয়ানে ইস এ পজিটিভ, লেভেল ওয়ান ইস এ নেগেটিভ নাম্বার, ল্যাগ টুতে ইস এ পজিটিভ নাম্বার, ল্যাগ থ্রিতে নেগেটিভ, ল্যাগ ফোরে আবার পজিটিভ, ল্যাগ ফাইভে কি হবে তাহলে? আবার নেগেটিভ হবে। আমি কি বুঝতে পারলাম স্যার? এটা ল্যাগ ওয়ানে নেগেটিভ, দেন ল্যাগ টুতে হচ্ছে এটা পজিটিভ, ল্যাগ থ্রিতে নেগেটিভ, ল্যাগ ফোরে হচ্ছে এটা পজিটিভ। এটার একটা নাম আছে, এটাকে আমরা বলি অসিলিয়েটিং প্যাটার্ন। দেখি বানানটা ঠিক হয় নাই, হ্যাঁ অসিলিয়েশন হওয়ার কথা, হ্যাঁ, জি অসিলিয়েটিং প্যাটার্ন, ঠিক আছে। তার মানে AR1 মেবি টাইম সিরিজের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রসেস। ওর আমরা অনেকগুলো ফিচার শিখলাম, ওর দুই ধরনের এক্সপেক্টেড ভ্যালু শিখলাম, ওর দুই ধরনের ভেরিয়েন্স বের করা শিখলাম, এবং ওর অটো কোরিলেশন কোএফিসিয়েন্টের দুটো ডিফারেন্ট শেপ নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, আমি গ্রাফ তো এখানে আঁকতে পারতেছি না, আমি একটা কাজ করি, আমি একটা জাস্ট ধরেন আমি ইন্টারনেটে দেখি কিছু, একটু ওয়েট করেন, হ্যাঁ আমি আগে নেটে যাই নেই, দেখি কিছু পাই কিনা। মানে আমি চাচ্ছি একটা ছবি দেখাইতে আর কি আপনাদেরকে। স্যার আমি না বুঝতে পেরেছিলাম যে AR1 মানে একটা ডিটারমাইন করব পরের কিটা। স্যার AR1 এর মধ্যে ল্যাগ 2 3 4 ও কেমনে আসলো এটা না বুঝতে পারছি না। পরে বলতেছি, সমস্যা নেই। বুঝতে পারছেন আপনি, হয়তো বা নতুন নতুন দেখতেছেন তো এই জন্য। CF4, ওকে। আচ্ছা, আপনারা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করতেছি, আই এম নট শিওর আপনারা দেখতে পারতেছেন কিনা। স্যার, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারতেছেন এনি হাউ? জি স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আমি ACF4 AR1 or like 2, ঠিক আছে? ছবি যদি আমি পাই, পাওয়া গেছে, আই বিলিভ কারো মনে হয় সাউন্ড ইয়া করতেছে, বাফার করতেছে, সেটা একটু ব্যাপার। Yes, wait a minute. এই না 7.1 8 কেমন? শাহজাহান, তাকে মিউট করা লাগলো। ওকে, নো প্রবলেম। স্যার আপনারা কি আছেন আমার সাথে গুগল ইয়াতে, এই যে গুগল ক্রোমে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। যেটা খোঁজার চেষ্টা করতেছি, আই বিলিভ, হ্যাঁ এটা মোটামুটি একটা, আমি মানে আমি শুধুমাত্র ACF দেখাতে চাচ্ছি, আমি আসলে PCF দেখাতে চাচ্ছি না। সো সেই এই গ্রাফটাই হয়তো বা। আচ্ছা, আপনারা এখানে দেখেন, ক্যান ইউ সি এ গ্রাফ? একটা গ্রাফ দেখা যাচ্ছে স্যার, ইয়েস স্যার। এটা ক্যাম্প। আমি কি একটু বড় করতে পারি? উম, বড় করার উপায় কি এটা? টাইম সিরিজ ইন পাইথন কেমনে চলে আসলো আবার? আচ্ছা সমস্যা নেই, এখানে দেখি। আচ্ছা, এই যে A নাম্বার যে গ্রাফটা, ক্যান ইউ সি দ্যাট? এটা হচ্ছে একটু আগে আমরা যেটা আঁকলাম, খেয়াল করেন, ইট ইজ এন AR1 আই বিলিভ। প্রথমটা দেখেন অনেক উপরে, তারপর কি হচ্ছে স্যার এটা? হ্যালো? So, আস্তে আস্তে নিচে নামছে। নিচে Steady. নামতেছে, কিন্তু এটা তো নেগেটিভও হয়ে গেছে, নেগেটিভ তো হবে না। আচ্ছা, জি, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একদম পারফেক্ট, দিস ইজ এ পারফেক্ট গ্রাফ, চমৎকার। এখানে ওরা বইলাও দিচ্ছে, ইনফ্যাক্ট দেখেন, থিওরিটিক্যাল ACF ফর AR1, যেখানে থেটার মান কত, 0.9, একবার আরেকবার দিছে কত দেখেন, -0.9। তাহলে এই গ্রাফটা কিসের জন্য? হ্যালো, এই গ্রাফটা হচ্ছে 0.9 এর জন্য। খেয়াল করেন বিভিন্ন ল্যাগে আমরা কি পাচ্ছি দেখেন, স্টেডিলি কি করতেছে স্যার, এটা ডিক্লাইন করতেছে। ডিক্রিজিং। আর এখানে খেয়াল করেন, মাঝে মাঝে 0.9 পজিটিভ, মাঝে মাঝে এটা দেখেন, এটা প্লাস, এটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, প্লাস মাইনাস,
এই যে প্যাটার্নটা, ঠিক আছে, ফানেল টাইপের, এটাকে আমরা বলি অসিলেটিং প্যাটার্ন। আর এই যে প্যাটার্নটা, আমার কার্সরটা খেয়াল করেন, এ নাম্বার যে গ্রাফটা, এ নাম্বার গ্রাফে ইট ইজ অলওয়েজ পজিটিভ বাট ইট ইজ ডিক্রিজিং স্টেডিলি। তার মানে এয়ার ওয়ানের ক্ষেত্রে আমার যদি অটোকোরিলেশন ফাংশনটা বা অটোকোরিলেশন কোএফিসিয়েন্টটা যদি পজিটিভ হয়, ওভার টাইমে, ওভার দ্য ল্যাগ, এটা স্টেডিলি ডিক্লাইন করবে। অন দ্য আদার হ্যান্ড, বি নাম্বার গ্রাফে খেয়াল করেন, যদি আমার অটোকোরিলেশন কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয়, যেগুলো হলো পজিটিভ ল্যাগ, তার মানে হচ্ছে 2, 4, তারপর 8, 10, ওইগুলোতে পজিটিভ ফিগার থাকবে, আর বাকিগুলোতে কি হবে স্যার, এটা নেগেটিভ থাকবে। তবে যেহেতু আমি স্কোয়ার করতেছি, অটোমেটিক্যালি ওভার টাইমে কি হচ্ছে, ইম্প্যাক্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি কি বুঝতে পারলাম স্যার? জি। তার মানে এ নাম্বার গ্রাফটা হচ্ছে আমরা বলবো স্টেডিলি ডিক্লাইনিং, আর বি নাম্বার গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে কাইন্ড অফ এ অসিলেটিং প্যাটার্ন। ঠিক আছে, ওকে ফাইন। সো লেটস মুভ অন টু আওয়ার অরিজিনাল ডিসকাশন। আমরা আমাদের অরিজিনাল ডিসকাশনে চলে আসি। আপনারা কি আমার ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন এনি হাউ? ইয়েস স্যার দেখা যাচ্ছে। এবার ভাই আপনার কোশ্চেনটা আবার বলেন, কি বলতে চাচ্ছিলেন আবার বলেন। স্যার আমি বলছিলাম যে যখন আমরা এয়ার ওয়ান কনসিডার করি, ওইটার জন্য তো দেয়ার ইজ অনলি ওয়ান ল্যাগ দ্যাট ওয়ার কনসিডারিং। এয়ার ওয়ান যখন আমরা কনসিডার করি, তখন আমরা হচ্ছে আমাদের যে অরিজিনাল যে ইকুয়েশনটা, আমাদের অরিজিনাল ইকুয়েশনে আমরা বর্তমান ডেটাকে যখন ফাংশনে কনভার্ট করি, আমি শুধুমাত্র একটা পিরিয়ড আগের ডেটা নিয়ে আমি চিন্তা করি। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন, ধরেন এই পার্টিকুলার মডেলে তো আমরা কোটি কোটি ডেটা লিখতে পারি না। আমি কি আপনাকে বুঝতে পারতেছি? এই পার্টিকুলার এই জি। আর টি মাইনাস ওয়ান এর 100টা ভ্যালুর জন্য আমি কয়টা ভ্যালু পাবো? আর টি এর 100টা ভ্যালু। 100টা ভ্যালু পাবো। ঠিক আছে, ধরেন আমি যদি 3 মাস আগে থেকে ডেটা কালেক্ট করা শুরু করি, আজকে পর্যন্ত এরকম আমি 100টা ভ্যালু পাচ্ছি। দেন এখানে 99টা ল্যাগ ক্রিয়েট হবে। আমি কি বুঝতে পারলাম? একদিন জি। বাদ দিয়ে। তার মানে এই যে ল্যাগের কথা বলতেছি আমি, তখন হচ্ছে ওই ল্যাগ গুলার কথা বলতেছি। ক্লিয়ার? ও আন্ডারস্টুড স্যার। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা চলে যাই আমরা এয়ার টু তে। ঠিক আছে, এয়ার ওয়ান এর আলোচনা শেষ হয়ে নাই। আমাদের এখানে ফোরকাস্টিং এর একটা ব্যাপার আছে। ফার্স্ট পিরিয়ড ফোরকাস্ট বা সেকেন্ড পিরিয়ড ফোরকাস্ট, ফোরকাস্টিং এরর, আমি থিওরিটিক্যালি সেগুলো দেখাবো, বাট নট রাইট নাও। বাট খুব শীঘ্রই দেখাবো, আজকে না বাট দেখাবো। তো আমরা মুভ অন করি হচ্ছে এয়ার টু নিয়ে। এয়ার টু প্রসেস, ওকে। প্রথমে আসেন আমরা কিছু কপি টপি করি। কপি মানে হচ্ছে যে এয়ার ওয়ান যদি বুঝে থাকেন, এয়ার টু বুঝতে পারবেন। আমি কপি করে এয়ার ওয়ানের যে ইকুয়েশনটা ছিল ওইটাকে আমি নিয়ে আসি এখানে। So let's assume RT is a weakly stationary time series variable that follows an AR2 process. তাহলে AR2 হলে এডিশনাল কি অ্যাড হবে এখানে? এডিশনাল অ্যাড হবে হচ্ছে, এখানে তো একটা ছিল এক ল্যাগের জন্য, এখানে আরেকটা অ্যাড হয়ে যাবে। ওটার নাম দিব আমরা φ2 দিলাম নাম, আর এখানে RT-1 এর জায়গায় আমি RT-2 দিলাম। তো দ্যাটস দ্য অফিসিয়াল ডেফিনেশন অফ এন AR2 প্রসেস। সো এবার আসেন AR2 প্রসেস AR1 এর মতো এটারও তো নিশ্চয়ই কিছু ফাংশনাল ব্যাপার স্যাপার থাকবে। ফাংশনাল নাই, শুড সে ডিস্ট্রিবিউশনাল প্রপার্টি থাকবে, যেগুলোর মধ্যে এক্সপেক্টেড ভ্যালু, সেকেন্ড মোমেন্ট ভেরিয়েন্স, এগুলো থাকবে। সো এগুলো আমরা একটু বের করার চেষ্টা করি। এক্সপেক্টেড ভ্যালু, সো এটা আমরা বের করার চেষ্টা করব। তো আমরা সবাই জানি, আমি যখন এক্সপেক্টেড ভ্যালু কথাটা বলি, তখন হচ্ছে ইকুয়েশনের মধ্যে কি করতে হয় স্যার? দুই পাশে কি আনতে হয়? ইকুয়েশনের দুই পাশে কি আনতে হবে স্যার? আমার এক্সপেকটেশন অপারেটর নিয়ে আসতে হবে, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। সো আর এখানে তো আমি আসলে কন্ডিশনাল কথাটা বলি নাই, মানে কন্ডিশনাল নরমালি এক দুইবার দেখানোর পর ছেড়ে দেওয়া হয়। সো আমি এখানে কন্ডিশনাল বলিও নাই। সো আমরা বেসিক্যালি একটা আনকন্ডিশনাল নিয়ে কাজ করতেছি, যদিও এটা কন্ডিশনাল ফর্মেটও দেখানো যেতে পারে, কোনো সমস্যা নাই। আহ
সো এই হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যালু, এটাকে আমি লিখলাম। আচ্ছা, এখন আমার কাজ হবে এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, তাই না? নাও আই এম গোইং টু ডিস্ট্রিবিউট দ্যাট থিং। সো ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এক্সপেকটেশন অপারেটরকে নিয়ে যাওয়া, এবং এক্সপেকটেশন অপারেটরের ঝামেলাও অল্প। লাইক ভেরিয়েন্স যখন আমরা করি, আমাকে এটাও মাথায় রাখতে হয় যে ভেরিয়েন্স এলিমেন্ট গুলার কোভেরিয়েন্স এলিমেন্টও থাকবে এন্ড অল দ্যাট। তো এখানে এই ঝামেলাগুলো আসলে খুব একটা নাই, এটা জাস্ট সিম্পলি ডিস্ট্রিবিউশন। ওকে, সো আমরা একটু যদি মুভ অন করি, আমরা আচ্ছা বাই দিস টাইম আমরা তো কিছু জিনিস আমাদের লিখতে হবে নোটে, তাই না? There are some, let me write down a note for you people. যদি এটা আমরা ক্লাসরুমে হয়তো লিখছিলাম, বাট ওকে। সো আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এ কনস্ট্যান্ট is basically the constant. Expected value of a, let's say এটাকে টাইম দিয়ে একটু ডিনোট করে দেই, বাট ইটস দ্য হোয়াইট নয়েজ প্রসেস, এটা আমরা জানি অলরেডি। সো এক্সপেক্টেড ভ্যালু অফ a t is basically 0, এটা জিরো এক্সপেকটেশন। তারপর এক্সপেক্টেড ভ্যালু অফ cnx, তার মানে একটা কনস্ট্যান্ট এবং একটা ভেরিয়েবল আছে, এটাকে আমরা লিখবো হচ্ছে সিটাকে বাইরে নিয়ে যাব এবং ভেরিয়েবলটাকে আমরা ভিতরে নিয়ে নেব। সো দিজ আর দ্য থ্রি প্রপার্টিজ অফ এক্সপেকটেশন অপারেটর, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে এই পার্টিকুলার কাজটা করার জন্য। সো ডেফিনেটলি থেটা জিরো ইজ এ কনস্ট্যান্ট, সো এটার এক্সপেকটেশন মানে হচ্ছে এটা সমান, এটা আমরা লিখলাম। থেটা ওয়ানটাকে আমি সামনে নিয়ে যাব, এটাকে আমি আর ওই জায়গায় রাখবো না। তদ্রূপ থেটা টু যেটা আছে, থেটা টুটাকেও আমি সামনে নিয়ে যাব, থেটা টুটাকেও আমি সামনে নিয়ে যাব এবং এটাকে আমি এইভাবে লিখবো। আর এইটার মান আমরা অলরেডি জানি, সো হোয়াইট নয়েজ, সো ইটস গোইং টু বি 0। সো এবার হচ্ছে আমরা আরেকটু সামনে আগাবো, যেরকম আছে এটা লেখার আর দরকার নাই, 0। আচ্ছা, এখন এটাকে আমি লিখতে চাই হচ্ছে টি দ্বারা, এটাকে আমি লিখতে চাই হচ্ছে টি দ্বারা। যুক্তি কি? যুক্তি হচ্ছে, আমি যুক্তিটাও কপি করে নিয়ে আসি, এটা যদি এখানে কপি করা নাই, এটা আমি আগেরটা বানাইছিলাম ভেরিয়েন্সের জন্য, সো নো প্রবলেম। আমি এইটা লিখতে চাচ্ছি এইভাবে, যেহেতু এটা উইকলি স্টেশনারি প্রসেস, উইকলি স্টেশনারি প্রসেস, আমরা জানি যে এক্সপেকটেশন অফ আর টি মাইনাস ওয়ান is going to be expectation of RT minus 2, এবং expectation of RT minus 2 is also going to be expectation of RT। তার মানে সবগুলাকে আমি RT এর সাপেক্ষে লিখতে পারি। তাহলে যেহেতু এগুলো RT এর সাপেক্ষে আছে, মাই জব ইজ ইজিয়ার নাও। আমি সব ERT গুলাকে এক পাশে নিয়ে যাব। আমি সব ERT গুলাকে এক পাশে নিয়ে যাব। সো আমি এগুলাকে বাম পাশে নিয়ে আসতেছি ইকুয়েশনের। ওকে, দেন আমি হচ্ছে ERT-টাকে কমন নিতে চাই, সরি। এটাকে কমন নিলে এটা হবে 1 মাইনাস, সরি এখানে প্লাস মাইনাস দুইটাই চলে আসছে। সো 1 মাইনাস থেটা 1 মাইনাস থেটা 2, দ্যাট ইজ দ্য ফরম্যাট বেসিক্যালি। এবং ওইখান থেকে আমি যদি ফাইনালি আমার সিম্পলিফিকেশনের শেষ প্রান্তে চলে আসি, এটা দাঁড়াবে মোটামুটি এরকম কিছু একটা।
So there is going to be the result. Okay, theta 0, or sorry, let's say phi 0, 1 minus phi 1 minus phi 2 and all that. এখন আমাদের আজকের যে অঙ্কটা আমরা করালাম এটার মতো করেও কিন্তু আমরা চাইলে এখন ডেটা বসায়ও করতে পারি। ফর এক্সাম্পল, কেউ যদি এখন আপনাকে ভাইয়া এখানে মানগুলা দিয়ে দেয়, ফর এক্সাম্পল theta 0 is equal to 0.5, theta 1 is equal to 0.11, theta 2 is equal to, or phi 2 is equal to 0.05, দেন আপনি কিন্তু এই মানগুলো এখানে বসায়া এটার আনকন্ডিশনাল এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারেন। তার মানে যে কোনো একটা মনে রাখবেন, যে কোনো একটা টাইম সিরিজ মডেল যেটা AR1 বা MA1 হোয়াটএভার এটা ফলো করে, তো যদি আপনাকে অরিজিনাল ভ্যালু দিয়ে ওইটার প্রপার্টিগুলো বের করতে বলে, ডিস্ট্রিবিউশনাল প্রপার্টি, আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আপনি ফার্স্ট এটাকে থিওরিটিক্যালি সলভ করবেন। থিওরিটিক্যালি সলভ করলে আপনি হচ্ছে এরকম একটা মান পেয়ে যাবেন। দেন ওই পার্টিকুলার রিয়েল ফাংশন থেকে আপনি করসপন্ডিং ভেরিয়েবল গুলার মানগুলা জেনে নিলে বা কনস্ট্যান্টের মানগুলা জেনে নিলে আপনি যদি এটাকে ফরম্যাটে ফলায় দেন, অটোমেটিক্যালি মানটা বের হয়ে যাবে। এরকম অনেক অঙ্ক আপনি পাবেন যেখানে হচ্ছে আপনাকে একটা মডেল দিয়ে দিচ্ছে, দিয়া বলছে যে এটা বেসিক্যালি এই প্রসেস, দেন বলতেছে যে এটার ভ্যালু বের করো। তো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমরা জেনারেলাইজ ফরম্যাটে সলভ করি, করার পরে হচ্ছে আমরা এইরকম কোন একটা অ্যান্সার বের করি, এরকম কোন একটা আমরা অ্যান্সার বের করি। ফার্স্টে অ্যান্সার বের করার পরে যদি আমাকে আসলে এরকম কোনো মান দিয়ে দেয় অঙ্কতে, মানটা বসায় আমরা এটাকে সলভ করে ফেলি। ঠিক আছে, তো এটা গেল আমাদের AR1 এর এক্সপেক্টেড ভ্যালু। এবার আমরা যেটা করব, এই পার্টিকুলার সরি AR2 এর এক্সপেক্টেড ভ্যালু, এবার আমরা যেটা করব এই পার্টিকুলার AR2 এর জন্য আমরা বের করব স্যার হচ্ছে ভেরিয়েন্স। আমরা একটা ভেরিয়েন্স বের করার চেষ্টা করব। সো আমার এখানে কিছু কপি টপি করা আছে, তো আমি এগুলা একটু নিতে চাই আর কি। যদি পুরোপুরি হেল্প হবে তা না, স্টিল। সো আমার আগের মতোই মানে ফাংশনটা আছে, বাট এখানে কিছু জিনিস অ্যাড হবে। যেমন ধরেন এটা আমাদের অ্যাড হবে, তো এটাকে আমি অ্যাড করলাম। ওকে, নাও দ্য থিং ইজ প্রিটি ট্রিকি, তাই না? এখন বিষয়টা একটু ট্রিকি আছে। ট্রিকি আছে এই কারণে যে এখানে সব মিলে এলিমেন্ট কয়টা হবে। কেউ যেন আমাকে বলেন তো, এখানে আমার অরিজিনাল যে ইয়াটা ভারের যে ফরম্যাটটা, এখানে কয়টা এলিমেন্ট আছে স্যার? হ্যালো, 6টা, 4টা, তাই না? 4টা, মানে phi ভিতরে 0, phi 1 RT minus 1, phi 2 RT minus 2 আর 8T, 4টা এলিমেন্ট আছে, তাই না স্যার? তাহলে 4টা এলিমেন্ট যদি থাকে, সব মিলে আমার ভেরিয়েন্স কোভেরিয়েন্স টার্ম কয়টা হবে? স্যার 16টা। 16টা। এর মধ্যে 4টা থাকবে কি এলিমেন্ট? 4টা থাকবে হচ্ছে আমার ভেরিয়েন্স, ভেরিয়েন্স, আর 12টা থাকবে আমার কি এলিমেন্ট? কোভেরিয়েন্স। 12টা থাকবে আমার কোভেরিয়েন্স এলিমেন্ট। বাট আমরা যেহেতু 2 দিয়ে লিখি, তাই না? আমরা যখন কোভেরিয়েন্স লিখি আমরা নরমালি কিভাবে লিখি? 2 দিয়ে লিখি না? তাহলে কোভেরিয়েন্স টার্ম আসলে কয়টা হবে? 12 ভাগ 12টাই হবে, বাট যেহেতু 2 কোভেরিয়েন্স লিখি তাহলে আলটিমেটলি কয়টা হবে স্যার? 6টা। পারফেক্ট। সো এটা একটু মাথায় রাখতে হবে, এছাড়া অন্য কিছু নাই, ঝামেলা তেমন কিছু নাই। সো আমি আগে ভেরিয়েন্স টার্মগুলো লিখে নিই। আমরা একটু দেখি ভেরিয়েন্স টার্মগুলো কেমন আসতেছে। খেয়াল করেন, ফার্স্টে হচ্ছে var কনস্ট্যান্ট লিখলাম, তারপর var phi 1 RT minus 1 লিখলাম, দেন var phi 2 RT minus 2 লিখলাম, প্লাস হচ্ছে var 80 লিখলাম। তার মানে আমার আলাদা আলাদা 4টা টার্ম ছিল, 4টাই আমি ভেরিয়েন্স টার্মে লিখলাম। ঠিক আছে,
এবার আসেন আমরা কোভেরিয়েন্স টার্মগুলো লেখা শুরু করি। আমি স্টার্ট করতেছি হচ্ছে এটা দিয়ে, এটাকে আমি বেস ধরে আগাচ্ছি কনস্ট্যান্টটাকে। তাহলে 2 cov phi 0, এটার সাথে প্রথমে আসবে হচ্ছে phi 1 RT - 1, ফাইন। সেকেন্ড আসবে, এটার সাথে সেকেন্ডলি আসবে হচ্ছে আহ 2 cov phi 0 phi 2 RT - 2, এটা চলে আসছে। তার মানে এটার সাথে মানে প্রথমটার সাথে সেকেন্ডটা আসলো, প্রথমটার সাথে আসলো থার্ডটা, এখন আমি প্রথমের সাথে ফোর্থটা অলরেডি করা আছে। তাহলে এখানে কয়টা পেয়ার আমি কভার করলাম? আমি যদি একটু লাল দাগ করে দিই তাহলে কয়টা পেয়ার কভার হলো? এখানে 2টা, খেয়াল করেন এই জায়গায় কয়টা কভার হয়েছে? ছয়টা। জি, ফাই 0-র সাথে 3টা হইতে পারতো, 3টা, এবং যেহেতু phi 1 RT - 1, phi 0 যেই কথা, phi 0 phi 1 RT - 1 সেম কথা, 2 দিয়ে হয়ে গেছে। তার মানে বেসিক্যালি ওইটা খেয়াল রাখতে হবে যে কভের ক্ষেত্রে বা কোভেরিয়েন্স অপারেটরের ক্ষেত্রে কভ এবি যেই কথা, কভ বিএও সেম কথা। তার মানে 3টা হইছে। আচ্ছা, এবার আমাকে বলেন, আমি যদি এইটাকে বেস ধরি, আমি যদি ভাইয়া এটাকে বেস ধরি, ইফ দিস গাই ইজ মাই বেস, তাহলে ইউনিক কয়টা হইতে পারে? আর এই আমি যখন স্যার, খেয়াল করেন, আমি যখন স্যার এটাকে ধরছিলাম, আমি যখন স্যার এইটাকে বেস ধরছিলাম, আই গট 3 পেয়ার্স, তাই না? আমি 3টা নতুন পেয়ার পাইছি, ফ্রেশ পেয়ার পাইছিলাম। তাহলে আমি যদি স্যার এখন এর পরটাকে ধরি তাহলে কয়টা পাবো ফ্রেশ পেয়ার? 2টা। এক্সিলেন্ট, আমি তখন 2টা পাবো। ফাইন, কোন 2টা? প্রথমটা হবে হচ্ছে, খেয়াল করেন, প্রথম যে পেয়ারটা সেটা হবে কভ, এই টার্মটা তো নিতে হবে আমার, তাই না? এইটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখানে লিখলাম। আবার এই টার্মটাও তো আগে কখনো আসে নাই, এই 2টার পেয়ার তো আমি বানাই নাই। সো এটাকে আমি লিখলাম। এখন আমাকে একটা জিনিস বলেন ভাইয়া, phi 1 RT - 1 এটা আগে লেখে, phi 2 RT - 2 পরে লেখা যেই কথা, phi 2 RT - 2 আগে লেখে, phi 1 RT - 1 লেখা পরে, সেম কথা না? সেম কথা, এই জন্য আমি এখানে 2 লিখতেছি। ক্লিয়ার? এটা গেল আমার নতুন ফ্রেশ পেয়ার। আচ্ছা, তাহলে আমার আরেকটা থাকবে না স্যার ফ্রেশ? খেয়াল করেন, এটা ছিল আমার নতুন একটা ফ্রেশ পেয়ার, আর এটা কি হচ্ছে দেখেন, 2 cov phi, এটা তো আমার অলরেডি হয়ে গেছে, এটাকে আমি ধরেন কালো বানায় রাখলাম। তাহলে এটা আমার জন্য নতুন না, এই 2টা এটি এর সাথে phi 1 RT - 1, এটাও আমার জন্য একটা নতুন পেয়ার। তাহলে এটাকে 2 cov দিয়ে আমি লিখলাম। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, এখন আমি অলরেডি আমার কোভেরিয়েন্স টার্ম কয়টা হয়ে গেছে? 5টা, 5 দুগুণে কয়টা হলো স্যার? 10টা। 10টা হয়ে গেছে। আমি আর 2টা বাকি আছে। এবার আমাকে বলেন তো, যেগুলো লেখা হয়েছে এটার মধ্যে কোন পেয়ারটা এখন পর্যন্ত আসে নাই? phi 2 RT - 2 আর AT। জি, এক্সিলেন্ট, এই পেয়ারটা এখন আসে নাই। তো এটা আমাকে এখন লিখতে হবে। সো আমি যাকে কপি করলাম, আর এটি, এটা আমি আগে লিখি নাই, এটাকে আমি এখন লিখতেছি। নো প্রবলেম, আমি সবগুলো আস্তে আস্তে মানে সবগুলা ধরে ধরে আলোচনা করব, নো প্রবলেম। সো এগুলাকে আমি কালো করে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন আমরা দেখি যে কোনটারে 0 বানানো যায়, কি আসে বিষয়। প্রথমে হচ্ছে আমি একদম প্রথম এলিমেন্ট নিয়ে আলোচনা করতেছি। var phi 0 is a constant, so it has to be 0, no problem. var phi 1 RT - 1, এটাকে যেরকম আছে আপাতত এরকম রাখি। তদ্রূপ এটার মতো করে এর পরের যেটা আছে, তাই না, থার্ড যেই নাম্বারটা, সরি আমি এদিকে এদিকে আসি, এটার মতো করে থার্ড যে এলিমেন্টটা আছে, যেটা হচ্ছে phi 2 RT - 2, phi
টু আর টি মাইনাস টু, এটাকে আমি যেরকম আছে এরকম লিখতে চাই। ওকে, তারপর আসছে দেখেন var এটি, এটা হচ্ছে ফাই স্কোয়ার, সরি এটা হচ্ছে সিগমা স্কোয়ারে। তাহলে খেয়াল করেন আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রথম চারটা হয়ে গেল, শেষ। আচ্ছা, এবার আসেন আমি দেখি যে আমরা কয়টাকে জিরো বানাইতে পারি এন্ড অল দ্যাট। এটা হচ্ছে আমাদের এখনকার আলোচ্য বিষয়, এই পার্টিকুলার জায়গাটা যেখানে আমার কার্সারটা দেওয়া আছে। এখানে কি একটা কনস্ট্যান্ট আছে স্যার? ডু ইউ থিঙ্ক ফাই জিরো ইজ এ কনস্ট্যান্ট? ইয়েস, ফাই জিরো ইজ এ কনস্ট্যান্ট। আচ্ছা আমাকে, হ্যাঁ এটাতে হয়ে গেছে, বাট আমাকে বলুন তো এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এই যে আমি যেখানে কার্সারটা ধরছি, ফাই Yes, ওয়ান মাল্টিপ্লাইড বাই আর টি মাইনাস ওয়ান, এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভ্যারিয়েবল। এক্সিলেন্ট। তার মানে কোন একটা ভেরিয়েবলকে যদি একটা কনস্ট্যান্ট মান দিয়েও গুণ করা হয়, এটা কিন্তু ভেরিয়েবল থাকে। তার মানে এটা জিরো হইতেছে কেন জানেন? এই কারণে না যে এটা এটা কনস্ট্যান্ট, ইট ইজ এ ভেরিয়েবল, লেজিট ভেরিয়েবল, বাট দ্যাটস এ কনস্ট্যান্ট। তো কোভেরিয়েন্স অফ এ কনস্ট্যান্ট উইথ এনি আদার ভেরিয়েবল ইজ জিরো, দ্যাটস ওয়াই দিস গাই ইজ জিরো। 2 নম্বরটায় আসেন, এখানেও কি আছে স্যার? এই জোড়ার মধ্যে কি আছে? আমার একটা কনস্ট্যান্ট আছে না স্যার? ফাই জিরো, দ্যাটস ওয়াই ইটস গোয়িং টু বি হোয়াট? এ জিরো। এবার আসেন একটা পিকুলিয়ার কেস, কনস্ট্যান্ট এবং হোয়াইট নয়েজ। সো এটা কি হবে? জিরোই হওয়া উচিত। এটা জিরো হবে, তার মানে প্রথম তিনটা জিরো হয়ে গেল। আচ্ছা, এবার আসেন এইটা, টু কভ এন্ড দিস গাই, দুইটাই কিন্তু ভেরিয়েবল তাই না? দুইটাই কিন্তু ভেরিয়েবল। সো আমরা যেটা হায়েস্ট করতে পারি আপাতত সেটা হচ্ছে দুইটা কনস্ট্যান্টকে সামনে নিয়ে রাখতে পারি, লাইক 5 1, এটাকে আমি সামনে রাখতে পারি। ওকে, এটাকে সামনে রাখাও একটা মুশকিলের কাজ। ফাই ওয়ান সামনে রাখা হলো, দেন হচ্ছে ফাই টু কে আমি সামনে রাখলাম, দেন এটা যেরকম আছে এরকম রেখে দিলাম, দুইটা ভেরিয়েবল। এটা গেল আমার 4 নাম্বার কোভেরিয়েন্সের টার্ম, মানে এটা চলে গেল। এবার আসেন এখানে 5 নাম্বারটা, এখানে কি কোনো হোয়াইট নয়েজ আছে? দিস ইজ এ ভেরিয়েবল ফাই ওয়ান আর টি মাইনাস ওয়ান, বাট ইট ইজ কোলাইডিং উইথ হোয়াট? The white noise. Noise. So the fifth covariance term is going to be zero. And obviously the last guy is also going to be zero. Why? Because again there is a white noise process here, তাই না? এটি আছে এখানে, এটাও জিরো হবে। তার মানে আমার ছিল 6টা বা 12টা, যেভাবে চিন্তা করেন না কেন, আউট অফ দিস 6 or 12, আউট অফ দিস 6 আমি কিন্তু 5টাকে জিরো বানাই দিছি। ওকে, তাহলে আচ্ছা এখন যেটা হয়েছে এখানে কি 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 ঘটনা ঘটতেছে খেয়াল করেন। যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফাই ওয়ান, এটাকে সামনে নিয়ে আসা হয়েছে, যেহেতু এটা কনস্ট্যান্ট ছিল, এটা সামনে আসলে ভেরিয়েন্সের ফর্মুলা ইজ গোয়িং টু বি স্কোয়ার, এটাকে আমরা লিখলাম এইভাবে। তাহলে এটা যদি এরকম হয়, আমার তো এইটাও, এটাকেও আমি এভাবে লিখতে পারি, দুইটা গেল। আচ্ছা, এই পার্টিকুলার এই জিনিসকে আর কিছু করার নাই, মানে এটাকে আর কিছু করা যাবে না। সো এটাকে এভাবে লিখে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আপ টু নাও। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওই যে স্টেশনারি প্রসেসের সেই ব্যাপারটা, সেটাকে আমরা ইউজ করব। সো যেহেতু স্টেশনারি প্রসেস উইকলি, তার মানে ভেরিয়েন্স অফ আর টি মাইনাস ওয়ান কে আমি ভেরিয়েন্স অফ আর টি লিখতে পারি, তদ্রূপ ভেরিয়েন্স অফ আর টি মাইনাস টু কেও আমি ভেরিয়েন্স অফ আর টি লিখতে পারি। তো আমি এটাকে এখানে এগুলাকে আমি লিখে দিচ্ছি। এটা ছিল 2, এটা লিখলাম, দেন দিয়ে হচ্ছে ওকে। এখন যেটা করতে পারি সর্বোচ্চ সেটা হচ্ছে যেগুলা মানে আরটি তে আছে, var আরটি তে আছে, এগুলাকে আমি এক পাশে আনতে পারি। সো আমি ওই এক পাশে আনার যে কাজটা সেটা আমি এখন করতে যাচ্ছি। সো আমি সবগুলাকে এখন এক পাশে আনতেছি। আর এই যেটা আছে প্লাস 2, ইউনো
phi 1 phi 2 and all that. এখানে যেটা সর্বোচ্চ করা যায়, এটাকে আর কোনো সিম্পলিফাই করার সুযোগ নাই, বাট সর্বোচ্চ যেটা করতে পারি, এই কভ এই ফরম্যাটে না লেখে, মানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কভ এই ফরম্যাটে না লেখে এটার জন্য একটা লেটস সি, এটা আমি লিখি এখানে। থার্ড ছিল না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা থাকলে আমাকে একটু বললেন, পাইলে আমাকে একটু বললেন। হ্যাঁ ভাই, কি বললেন আপনি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা টপ রাইটে। আমি বলছিলাম যে থার্ড একটা কি ছিল না, যে কোভেরিয়েন্স ইজ আ ফাংশন অফ এইচ এন্ড এইচ ইজ দ্য ডিফারেন্স ইন টাইম। বুঝিনি, আবার বলেন। সো এই যে উইক ফর্ম স্টেশনারিটির থার্ড কন্ডিশনটার কথা বলছিলাম। হ্যাঁ, থার্ড কন্ডিশনে বলা হইতেছিল যে দুইটা ডিফারেন্ট টাইম পিরিয়ডের কোরিলেশন ইজ এ ফাংশন অফ দ্য ল্যাগ, নাথিং এলস, ঠিক আছে? বাট এটার এখানে কোনো প্রয়োগ করা যাচ্ছে না, ঠিক আছে? এটার আর কোনো ব্যবহার নাই। এনিওয়েজ, সো এগুলোকে একটু ছোট হাতের লেখা মনে ভালো হবে। সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে এই বড় ভাবে কোভেরিয়েন্স না লেখে আপনি চাইলে কিন্তু এটা রাখতে পারেন, রাখলেও কোনো সমস্যা নেই এই পার্টটা। অথবা আমরা চাইলে কোভেরিয়েন্স 1 2 দিয়ে ওটাকে লিখতে পারি, মানে এটা লেখা না লেখা মানে এমন না যে এটা না লেখলে কোনো দোষ বা গুণ এরকম কিছু না। সো এইভাবে আমি লিখতে পারি এটাকে চাইলে। সো মাইনাস 5, আমি যদি কমন গুলা নেই, কোভেরিয়েন্স টার্মটা মাইনাস হবে, কেন? লেফট থেকে রাইট, মানে রাইট না, থেকে লেফট এসে মাইনাস হয়ে যাবে। আমি কোভেরিয়েন্সটা কি, আচ্ছা কোভেরিয়েন্সটা আমি ভুলে নিয়ে নিছি, না আমি এটা চাই নাই নিতে, ঠিক আছে? এটা আমি এদিকে আনি নাই, ঠিক আছে? এটা ওই পাশে থাকবে। মানে এটা এনে আমার লাভটা কি? আমি তো এটা কাউকে দিয়ে এটা কিন্তু ভাগ করতে পারি নাই, তাই না? জি। তো এটা আমি ওইভাবে চাচ্ছিলামই না, সো এটা ডান পাশেই থাকবে। সো হ্যাঁ, আমরা একটা লেভেলে পৌঁছায় গেছি যেখানে এটাই আমাদের, সরি টু সে, বাট দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ সিম্পলিফিকেশন উই ক্যান অ্যাচিভ। সো লেটস ফিনিশ ইট আপ। সো এটাকে আমরা কিভাবে লিখবো এখন? এটাকে এটার ফর্মুলাটা হবে এরকম, যদি একটু ব্র্যাকেট ট্যাকেট দিয়ে লিখি আর কি। সো এটা গেল আমার হচ্ছে লব, তার মানে হচ্ছে দিস ইজ মাই নিউমিরেটর and it combines so many things divided by this guy। তার মানে AR1 এর মতো AR2 তে এত সুন্দর কিছু আসে নাই, আসে নাই, কিছু করার নাই। সো এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স, ঠিক আছে? মুদ্রা কথা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে হোয়াইট নয়েজ প্রসেসের কিছু উপপাদ্য আছে, প্লাস হচ্ছে স্টেশনারি হইলে কিছু অনুসিদ্ধান্ত আছে, প্লাস আমাদের ভেরিয়েন্স অপারেটর এবং এক্সপেকটেশন অপারেটরেরও কিছু মৌলিক কিছু ফিচার থাকে। এই ফিচারগুলো জানা থাকলে আপনি AR2 বলেন বা AR3 বলেন, হোয়াট এভার টাইম সিরিজ প্রসেস ইওর ফ্যাকাল্টি ইওর, আপনি যেখানে কাজ করবেন, যে আপনাকে দেখ না কেন, আপনি কিন্তু ধীরে ধীরে ঠান্ডা মাথায় ডেরিভেশন করতে করতে আপনি কিন্তু প্রত্যেকটা মডেলের ভার আপনি বের করতে পারেন, প্রত্যেকটা মডেলের আপনি এক্সপেকটেশন বের করতে পারেন। এক্সপেকটেশন ইজ জেনারেলি নোন অ্যাজ দ্য ফার্স্ট মোমেন্ট কন্ডিশন অ্যান্ড ভার ইজ মোর অর লেস নোন অ্যাজ দ্য সেকেন্ড মোমেন্ট কন্ডিশন। দেন থাকে হলো স্কিউনেস, দেন থাকে হচ্ছে কার্টুসিস। তার মানে চারটা মোমেন্ট কন্ডিশন জানা থাকলে, চারটা মোমেন্ট কন্ডিশন জানা থাকলে যে কোনো একটা প্রসেসের সবকিছু আপনি বুঝতে পারেন, ঠিক আছে? বলা হয়ে থাকে। তো আমরা দুইটা নিয়ে আসলে আমাদের টেক্সটে বারবার বলা হয়েছে, সো আমরা দুইটা নিয়েই কথা বলতেছি। তো AR2 তে আমি দেখাইছি, AR3 হলেও আপনি পারবেন আমি মনে করি, AR4 হলেও আপনি পারবেন, মেবি ইট উইল টেক লটস অফ টাইম, বাট সিমিলার টাইপের ব্যাখ্যা দিয়েই কিন্তু সবগুলাকে কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারি, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা আপাতত এখানেই শেষ করি। আজকে আমরা শিখলাম কি? আজকে আমরা শিখলাম মূলত হচ্ছে
একটা AR2 প্রসেসের মানে AR1 এর মধ্যে একটা AR2 প্রসেসের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? এবং AR1 এর যে গিভেন ভ্যালুগুলো, সরি AR1 এর যে আউটপুট গুলো যেগুলো আমরা বের করলাম, এগুলাকে যদি কোনো একটা গিভেন ফাংশন যেখানে ভ্যালু রিয়েলি প্লাগ করা আছে ওদের সাপেক্ষে আমি যদি দেখি তাহলে কিরকম আসে। সো এই দুইটা আমরা জানার চেষ্টা করছি আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে কি হবে? নেক্সট ক্লাসে প্রথমে আমরা ইনশাল্লাহ দেখাবো যে AR1 প্রসেসকে আমরা কিভাবে ফোরকাস্টিং বা মডেলিং এর কাজে লাগাইতে পারি, ঠিক আছে? আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হলো টাইম সিরিজের গিভেন প্রসেসকে খুব ভালো মতো বোঝা থিওরিটিক্যালি, এবং ওইটা দিয়ে মডেলিং কিভাবে করা যায় একটা লেভেলে সেটা বোঝা। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে AR1 নিয়ে আরো ফার্দার আলোচনা করব, হাউ ইট ক্যান বি ইউজ ফর মডেলিং অর ফোরকাস্টিং পারপাস, ঠিক আছে? দেন আমরা ধীরে ধীরে হচ্ছে MA প্রসেস, তার মানে মুভিং অ্যাভারেজ প্রসেসের দিকে যাব। আমার উদ্দেশ্য আপনাকে AR1, AR2, MA1, MA2, আরমা, যেটাতে AR এবং MA মিলায় থাকবে 1-1, আরমা 1-1 পড়ানো। দেন হচ্ছে আমরা আর্চ এবং গাছ পড়বো, ঠিক আছে? আর্চ এবং গাছ পর্যন্ত পড়লে মোটামুটি লিনিয়ার টাইম সিরিজ যে প্রসেসগুলো জনপ্রিয়, যেগুলা আসলে ক্লাসরুমে আলোচনা করা হয় টাইম সিরিজ বা ফোরকাস্টিং এর কোর্সে, আমাদের একটা লেভেলে কভার হয়ে যাবে। আচ্ছা, কালকে এমনিতে আমাদের ক্লাস কটায় ছিল? অফিসিয়ালি 3:15, তাই না ভাই? হ্যালো? ইয়েস স্যার, 3:15 ছিল। 3:15, বাট আমার খুবই জরুরি একটা মিটিং আছে উইথ মাই সুপারভাইজার। সো কালকে আমরা খুব সম্ভবত রাতে আমরা কালকে ক্লাসটা হবে, বাট কালকে একটু আমি সকালের দিকে বা দুপুরে আমি আপনাদেরকে গুগল ক্লাসরুম টাইমটা জানাই দিব। আমি এখনই বলতে পারতেছি না ঠিক কোন সময় আমি ফ্রি থাকবো, বাট ডেফিনেটলি ক্লাসটা নিব কালকে। সো মেবি রাতের দিকে হবে ক্লাসটা। আপনাদের কি রাতের বেলা কোনো ক্লাস আছে? নো স্যার, রাত্রে কোনো আপাতত ক্লাস নেই। নেই। পারফেক্ট, ঠিক আছে, তা তো হয়েছেই। তাহলে আমরা আর অনলাইনে ক্লাসে সুবিধা হচ্ছে যে ওইখানে একটু টাইম স্কেডিউল গুলো একটা ইয়া করা যায়। সো আমারও কালকে খুবই ব্যস্ততা, তো কালকে আমরা হোপফুলি রাতের দিকে ইয়া করবো। আর আমি ধরেন দুপুর বা বিকালের দিকে আপনাদেরকে বলে দিব এক্সাক্ট টাইমটা কখন, ঠিক আছে? ওকে, সি ইউ দেন, তাহলে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। এই যে ল্যাগ 1 2 3 4 টা আছে না, এটা এক্স্যাক্টলি আমরা কেমনে ইউজ করব? বা মেবি আমার অটো কারেকশন ফাংশন জিনিসটা কি, এটার আন্ডারস্ট্যান্ডিংটাই ঠিক মতো নাই। ওকে, আপনি যদি এখানে দেখেন, আমি এখানে এটা প্রমাণটা দেখাইছি। আমি AR1 প্রসেসের জন্য আমার কাজ ছিল ফাংশন ডেভেলপ করা। ওকে, ফাংশন ডেভেলপ করার মানে এই না যে সবসময় ফাংশন পাওয়া যাবে, মানে ফাংশন অনেক সময় আপনি নাও পাইতে পারেন। আচ্ছা, এখন আমি ল্যাগ 1 এর জন্য অটো করেলেশন ফাংশন বের করছি। এটা আমার বের হইছে হচ্ছে যেটা ছিল সেটাই, মানে আহ, মানে কিভাবে বলা যায়, আমার অরিজিনাল মডেলে যেটা আমার অরিজিনাল মডেলে আমার AR1 কম্পোনেন্টের যে কোএফিসিয়েন্ট, এটাই আমার অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমি যখন সেকেন্ড লেগে বের করলাম, তখন আপনি খেয়াল করেন আমার মানটা বের হচ্ছে বেসিক্যালি হচ্ছে phi1 স্কোয়ার। আমি যখন থার্ড লেগের জন্য বের করব, তখন এটা বেরোবে phi1 কিউব। এইভাবে যদি আমি করতে থাকি, দের ইজ এ প্যাটার্ন। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আপনি যেই ল্যাগের জন্য অটো কোরিলেশন বের করতেছেন, ওইটার টু দি পাওয়ার হচ্ছে আমার অটো কোরিলেশন কোএফিসিয়েন্টটা। ওইখান থেকে আমরা একটা জেনারেলাইজেশন করলাম। জেনারেলাইজেশনটা হচ্ছে এরকম যে আহ, আমার nth লেগের জন্য যদি আমি বের করি, তাহলে আমার আসলে আলাদা করে ক্যালকুলেশন করা লাগছে। আমি আপনাকে আর একটু 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 ওয়েট করেন, আমি আমাদের টেক্সট বইটা ওপেন করি, তাইলে মনে হয় আপনাকে আমি ভালো মতো বুঝতে পারবো। ওয়েট, আপনারা কি গুগল দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য সিক্রেট। দেখেন, এখানে সব কোশ্চেন আছে, ইফ ইউ ক্যান ডু সামথিং আউট অফ ইট। সো এটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে, এটা সমস্যা নাই। এখন একটু দাঁড়ান, আমাদের হচ্ছে
এটাতে না? আচ্ছা, আপনারা কি আপনাদের গুগল ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। Taking too much time, by the way. ওকে, ফাইন। আমি এখানে কিছু বই আপলোড করে রাখছিলাম। লেটস সে 10K, এটা আমাদের বইটা। একটু ওয়েট করেন। একটু সময় দেন আমাকে। বইটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস, দ্যাটস দ্য ডেটা। দেখেন এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছেন ভাই? ভিসিআর ডেটা জি সামথিং। স্যার। আচ্ছা, এখানে রিয়েল লাইফের ডেটা দেওয়া হয়েছে বা হোয়াটএভার, 12 মাসের ডেটা ছিল। আমাকে ফার্স্টে বলা হয়েছে ফার্স্ট লেগের জন্য অটো কোরিলেশন বের করতে। কত বের হয়েছে এখানে? 0.572, তাই না? জি দেন ওরা সেকেন্ড লেগের জন্য বাইর করছে, সেটা কত? 0.463। 0.463। ঠিক আছে, থার্ড লেগটা তারা করে নাই। বাট যদি এরকম হইতো তারা থার্ড লেগও করতো, এটা একটা র্যান্ডম নাম্বার দিত। দেখেন প্রথমটা বের হয়েছে 0.572, দ্বিতীয়টা বের হয়েছে হচ্ছে 0.463। ঠিক আছে, এখন কথা হচ্ছে 0.57, 0.43 আমি যদি থার্ড লেগও করি, এখানে কিন্তু কোনো প্যাটার্ন পাওয়া যাবে না। কিন্তু কিন্তু যদি এরকম হইতো যে আমাদের এই 12টা ডেটা AR1 ফলো করতেছে, ভালো মতো বুঝছেন, যদি আমাদের 12টা ডেটা AR1 ফলো করতেছে, তাহলে আমাকে যদি বলতো 10 নাম্বার লেগের জন্য অটো কোরিলেশন বাইর করো, আপনাকে কিন্তু এই ক্যালকুলেশন করা লাগতো না। আপনি যেটা করতেন, বা আমি আপনাকে বললাম যে 7, 8, 9, 10 এর জন্য বের করো। ইফ ইউ আর স্মার্ট, আপনি যদি জানেন যে এটা AR1ই ফলো করে, আপনার কাজ কি হইতো জানেন স্যার? আপনার কাজ হইতো প্রথম লেগেরটা বের করে নেওয়া, যেটাকে আমরা বলছি 5-1। দেন সেকেন্ড বললে এটাকে স্কোয়ার করবেন, থার্ড বললে এটাকে কিউব করবেন, 9 বললে এটাকে 9 টু দি পাওয়ার করবেন। আমি কি বুঝতে পারলাম স্যার? জি জি তার স্যার। মানে আমি যদি স্যার কোন একটা টাইম সিরিজ যদি এক্স্যাক্টলি AR1 ফলো করে, যেটা মোর অফ থিওরিটিক্যাল থিং, বাট যদি এটা AR1 ফলো করে বা অ্যাপ্রক্সিমেটলি AR1 ফলো করে, আমি যদি তার প্রথম লেগের অটো কোরিলেশনটা বের করি, যেটা হচ্ছে ইউনো থেটা, যেটা হচ্ছে 5-1, পরবর্তীগুলা কিন্তু আমার বের করা লাগতেছে না। আমি জাস্ট ওটা টু দি পাওয়ার করে করে বের করতে পারতেছি ইন এ ফাংশনাল ফর্ম। আমি কি বুঝতে পারলাম? বাট এখানে কিন্তু এটা পসিবল না। জি এখানে আমাকে প্রতিটা আলাদা আলাদা বের করে গ্রাফিক্যালি এটাকে প্লট করতে হবে। আর AR1-এ যেরকম থিওরিটিক্যালি আমরা সুন্দর দেখতে পেলাম, ধরেন এটা যদি পজিটিভ হয়, আমি বললাম যে এটা গ্রাজুয়ালি ডিক্লাইন করবে। যদি এটা নেগেটিভ হইতো, স্কোয়ার যখন করা হইতো, কখনো কখনো এটা পজিটিভ হইতো, কখনো কখনো নেগেটিভ হইতো, অসিলেটিং প্যাটার্ন। রিয়েল লাইফের ডেটাতে এরকম পাওয়া অনেক সময় নাও যেতে পারে। আমার মনে হয় আপনি মোটামুটি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। জি ঠিক স্যার, আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, ফাইন। সো Yes, হ্যাভিং sir. সেড দ্যাট, আমার মনে হয় যে আমরা আজকে ক্লাসটাকে এখানেই শেষ করি। সো ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।